অতিথি এবং প্রধান অতিথি সব কথা বলে ফেলেন, তারপরেও প্রয়োজনের খাতিরে কিছু কথা বলতে হচ্ছে। সুন্দর হাতে লেখা অনুষ্ঠানের আজকে পুরস্কার বিতরণের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় আপা বেগম বারামুন্নেছা, মঞ্চে উপবিষ্ট অন্যতম অতিথি আমার আরেক বড় আপা রসনা বেগম, মঞ্চে উপবিষ্ট আমার আর এক বড় ভাই যিনি কিছুদিন আগে রিটায়ার করেছেন, এখানকার সহকারী প্রধান শিক্ষক ছিলেন জনাব শ্যাম সুন্দর বর্মন, আমার অন্যতম ঘনিষ্ঠজন খোকন ভাই, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ভাই, ফারুক ভাই, শিরিন আপা এবং আমাদের হারুন স্যার, এবং তার চেয়েও বেশি আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে দুপুরের শুভেচ্ছা। তো আমি একটা কথা দিয়ে শুরু করি, নিজের জীবনের কথা দিয়ে শুরু করি। আমি যখন 2 থেকে 3 মিনিট সময় নেব, একটু চুপ কর। আমি ক্লাস 7, 8, 9 যখন পড়ি, আমি বরাবরই ফার্স্ট হয়েছিলাম। তা আমার সেকেন্ড বয় যে ছিল আর কি, তার ডিফারেন্সটা ছিল ওর হাতের লেখা আমার চেয়ে একটু খারাপ ছিল। তো বরাবরই হয়তো একই রকম কিছুটা লিখতাম, নাম্বার আমি কিছুটা বেশি পেতাম। আবার এসএসসি পরীক্ষা যখন দিলাম, সেম কেস, হয়তো একই লিখেছি, বিশেষ করে বাংলা, কিন্তু বাংলায় হচ্ছে আমি অনেক নাম্বার বেশি পেয়েছিলাম। কেন পেয়েছিলাম এটা তো এখন তোমরা এখন অনুধাবন করো। হাতের লেখা যে একটা ফ্যাক্টর, আমরা যখন আমাদের অর্ষণ ম্যাডাম যখন কথা বলছিলেন, উনি যখন পরীক্ষক ছিলেন, যে একটা উদাহরণ দিয়েছিলেন না, যে হাতের লেখা যার ভালো হতো তার নাম্বার তারা বেশি পেত। আমিও পরীক্ষক ছিলাম, অনেক সময় একই ধরনের একই উত্তর প্রায় লেখা, একজনের হাতে লেখা কাটা কাটি এটা ওটা, আর একজন ফ্রেশ লিখছে, ওই ফ্রেশ লিখছে কিছুতে দেখা দিচ্ছে নেই, নাম্বার একটু বেশি হতো। এটা একটা ফ্যাক্টর, এটা বাস্তবতা। অতীতে এটা ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং হাতের লেখা একটা ভালো ফ্যাক্টর। তো আজকের এই যে অনুষ্ঠান, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে যেমন আমাদের ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল শেখের কথা বলেছিলেন যে আজকে মনে হচ্ছে মিলন মেলা, সত্যিকার অর্থে তাই। ওনার সূত্র ধরে বলতে চাই যে একটি মিলন মেলা। এই আমি বড় থেকে কবে দেখেছি, কথা মাঝে মাঝে হয়তো শ্যাম স্যারের সঙ্গে কথা হয়, দেখা হয়, যেহেতু কাছে অল্পদিন হলেন। আপা পাশারি পাড়ায় বাসা, কিন্তু উনি আমার মন চায়, যেতে চায়, বাসায় যেতে চায়। উনি নিজে অসুস্থ, আবার কষ্ট করে আমার জন্য, এটা একটা আমার কাছে অস্বস্তি লাগে, কিন্তু চরম ফিল হয়। আমি আপন গড, আমি বলছি, আমি আমার সিনিয়র যারা আছেন প্রত্যেককে আমি প্রায় দিনে ফিল করি, হয়তো কথা বলতে পারি না, ফিল করি। স্কুলের ব্যস্ততা এত বেশি, আমাকে কোনোদিন রাত তো এমন হয়, আমি পরশু দিন আমি একবার রাত 9:30টার সময় গেছি, সকালে আসছি, রাত ডিসি অফিসে 4টা মিটিং ছিল, দুপুরে লাঞ্চও করা হয়নি। গতকাল তাই হয়তো 4টা কি 4:30 দিয়ে গেছে। তো এই ব্যস্ততা বেড়ে গেছে। হয়তো করোনা কাল না হলে এতদিন কলেজ হয়ে যেত, করোনা কালের জন্য এটা আগেই। হয়তো এই 3তলা বিল্ডিংটা 6তলা হয়ে যাবে, আগামী ডিসেম্বরে হয়তো বাতিল হবে। এই কাজগুলো করে যাচ্ছি। যাই হোক, আমি চেষ্টা করতেছি। করোনার একটা প্রভাব, ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা প্রভাব, যার দরুন স্কুলটা একটু পিছিয়ে গেছে। আগে শিক্ষক কর্মচারীদের বেতন আগে অল্প দিতে হতো, এখন অনেক টাকা লাগে, প্রায় 10-10.5 লাখ টাকা লাগে প্রতি মাসে। যাই হোক, এই নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো আমি শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের
সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার, যার নির্দেশনায় এবং আমাদের হারুন স্যার আছেন, যার সুষ্ঠু পরিকল্পনায়, সুষ্ঠু উপস্থাপনার মাধ্যমে আমার প্রতিষ্ঠানে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তারা যে কিছুটা শিক্ষা লাভ করেছে, তারা কিছুটা কৌশল শিখেছে কিভাবে হাতে লেখা সুন্দর করা যায়। বক্তব্যে আমার এক শিক্ষার্থী বলল যে 6টা ইন্ডিকেটর আছে, অর্থাৎ 6টা নিয়ম কানুন আছে। এই 6টা নিয়ম কানুনকে যদি আমরা সামনে রেখে কাজ করি, তা আমার আজকে যে হাতে লেখা যেমনটি আছে তা সে অনেক ডেভেলপ করবে। তা আমরা আশা করি যে এই প্রাক্তন সাংসদ আবুল কালাম আজাদ স্যার তার যে মহৎ উদ্যোগ, নিঃস্বার্থ ভালোবাসা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, এই ভালোবাসার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তার ভালোবাসার মাধ্যমে আমার শিক্ষার্থীরা, আমার বিদ্যালয়, আমার রংপুর যে উপকৃত হচ্ছে, আমি বিশ্বাস করি যে ওনার শুধু এই কাজটি না, আরো অনেক সামাজিক কাজ আছে। সে আরো সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, কিছুটা উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে উনি বেঁচে থাকবেন এবং যাতে উনি সম্পৃক্ত হবেন আরো অন্য কোনো কাজের মাধ্যমে। আমি হারুন স্যারের মাধ্যমে আমি স্যারকে জানাতে চাই, হারুন স্যার যাতে জানান অন্তত স্যারকে। আমি ব্যক্তিগতভাবে স্যারের সঙ্গে কথা হয়, তারপরও যেহেতু হারুন স্যার খুব ঘনিষ্ঠ, যে আজাদ স্যার অর্থাৎ কালাম স্যার যাতে আরো সামাজিক কিছু কর্মকাণ্ড হাতে নেন, যাতে আমাদেরকেও সম্পৃক্ত করেন, আমার শিক্ষার্থীরাও যাতে সম্পৃক্ত হতে পারে, যাতে আমার শিক্ষার্থীরা আলোকিত হতে পারে। তার কারণ আমরা আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ, নতুন প্রজন্ম। আমাদের এই শিক্ষার্থীরা আলোকিত সমাজ তৈরি করবে, আমার এই শিক্ষার্থীরা আলোকিত বাংলাদেশ তৈরি করবে। এখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এখন নাই, এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগুচ্ছি। কাজটা কে করবে? কাজটা কি মাননীয় প্রধানমন্ত্রী করবেন, একা করবেন? না, আমরা সবাই মিলে করব, নতুন প্রজন্ম করব। 2030 সাল আমরা কিছুটা উন্নতির দিকে যাব। 2041 সাল আমরা একটা সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হব, উন্নত সুখী সমৃদ্ধশালী। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী ডেল্টা প্লাস দিয়েছেন 2100 সাল, কি হবে? তার মানে কি আমাদের এই বাংলাদেশ আজকে বাংলাদেশ থাকবে না, আগামী 10 বছর পরে এই বাংলাদেশ থাকবে না, আমরা এই অন্ধকারে থাকবো না, আমরা আলোয় আলোকিত হব, আমরা উন্নত বিশ্বের ধারে যাব।